নমস্কার, স্বাগত আজকের অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রোগ্রামে। স্বাগত। আপনাদের প্রিয় মানুষ আজকে রয়েছেন আপনাদের সঙ্গে। কথাও বলবো আজকে দুটো এমন রোগ নিয়ে, মানে এমন দুটো সমস্যা নিয়ে যেগুলো মূলত আজকে প্রচুর মা বোনেদের মধ্যে দেখা যায়, প্রচুর মহিলাদের মধ্যে দেখা যায়। এক হচ্ছে পিসিওডি এবং আরেকটা হচ্ছে পিসিওএস। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনাদের প্রিয় চিকিৎসক ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। স্বাগত জানাই ম্যাডাম ভট্টাচার্যকে আজকের অনুষ্ঠানে। প্রশ্ন এটাই যে পিসিওডি আমরা বহুবার শুনেছি, পিসিওএস তুলনামূলক একটু কম শুনেছি, বাট পিসিওডি তো শুনেইছি বহুবার। এই দুটো রোগ কী হয়, কেন হয় এবং কিভাবে হয়, প্রথম আগে এটা জানি, তারপর চিকিৎসায় আসবো। পিসিওডি আর পিসিওএস মোরলেস দুটোই কিন্তু একই রকম একটি সমস্যা। পিসিওডি আমরা প্রত্যেকেই জানি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, মানে আপনার দুটো ওভারি রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে দুটো ওভারি রয়েছে, তার মধ্যে ছোট ছোট ব্লিস্টারের মতো মানে ওয়াটারি বাম্প কিছু হয়, সেটাকে আমরা পিসিওডি বলে থাকি। পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি আমাদের যে হরমোনগুলো রয়েছে, যদি অতিরিক্ত পরিমাণ অ্যান্ড্রোজেন হরমোন যদি আপনার মধ্যে থাকে, হুইচ ইজ এ মেল হরমোন, তার জন্য আপনার পিসিওএসের সমস্যা হবে। পিসিওএস থাকলে আপনার পিসিওডি হবে। হরমোনাল ইমব্যালেন্স পিসিওএস। পিসিওডি হচ্ছে আপনার সিস্ট, ওভারির মধ্যে যে ছোটো ছোটো আপনার সিস্টগুলি হচ্ছে, সেটাকে আমরা পিসিওডি বলে থাকি। এখন প্রচুর কেসেস আমরা দেখতে পাই পিসিওডির। আর এটা এখন যেমন আগে ছিল যে প্রেশার সুগার ঘরে ঘরে, পিসিওডিও এখন দেখা যায় যে আপনার ঘরে যদি 3 জন মহিলা থাকছে, তার মধ্যে 2 জনের মধ্যে পিসিওডির মতো সমস্যা রয়েছে। কিন্তু এটি এরকম একটা সমস্যা যে আপনার পরবর্তী সময়ে ইন ফিউচার আপনার কিন্তু আরও অন্যান্য রোগ এর থেকে কিন্তু আপনার আসতে পারে। বা পিসিওডি অনেক দিন ধরে যদি আপনার ট্রিটমেন্ট ঠিকভাবে যদি না হয়, সেখান থেকে কিন্তু আপনার ওভারিয়ান ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার এগুলোও কিন্তু আসতে পারে। প্রচুর পিসিওডির আমরা কেস পাই। তার প্রথম যেটা কজ, সেটা হচ্ছে অবশ্যই আমাদের শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স, আমাদের ডায়েট, আমাদের লাইফস্টাইল, বা আমাদের কিছুটা ডিপেন্ড করে হেরিডিটারির ওপর। যদি আপনার ফ্যামিলিতে আপনার মা বা দিদা ঠাকুমা এদের যদি কারোর থাকে, আপনার মধ্যেও সেটা আসতে পারে। এটা একটা সমস্যা। আর কারণ নেই আপনার মধ্যে হচ্ছে, সেটা আপনার লাইফস্টাইল বা ফুড হ্যাবিট তার জন্য হতে পারে। হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু আপনার পিসিওডি বা পিসিওএসের সমস্যা কিন্তু আসতে পারে। কোনোটাই নেগলিজেবল নয়। আর পিসিওডি হলে আপনার পিরিয়ডসের মধ্যে তারতম্য দেখা দেবে। আপনার হয়তো অনেক দিন ধরে আপনার পিরিয়ডস হচ্ছে, যেটা 3 দিন বা 4 দিন হওয়া দরকার, সেটা আপনার অনেক দিন 7 ডেজ 8 ডেজ ধরে আপনার হচ্ছে, বা 3-4 দিনের জায়গায় আপনার 1 দিন কি 1.5 দিন 2 দিন এরকম থাকছে। অল্প ব্লিডিং হচ্ছে বা অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, অনেক ধরনের সিমটমস কিন্তু এর মধ্যে দেখা দিয়ে থাকে। বেশ, এবার কথা হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্সের কথা বলছেন। পিসিওএস আপনি বলেন যে মেল হরমোন থাকে। মেল হরমোন থাকলে মূলত কি অ্যাবসার্ট হেয়ার গ্রোয়িং শুধু হয় নাকি আর অন্যান্য কিছু প্রবলেম? না, এটা তো অবশ্যই রয়েছে যে আপনার একটু ফেশিয়াল হেয়ার গ্রোথ হওয়া বা আপনার হোল বডিতে একটু হেয়ারের মাত্রা আপনার বেশি থাকা। এছাড়াও হরমোনের কিন্তু শুধুমাত্র এটা কাজ নয়, এছাড়াও কিন্তু আপনার মাসেল বিল্ড আপের মধ্যেও কিন্তু, যেটা আমরা মেল বডি যেরকম হয় স্ট্রাকচার, খুব মানে টাফ স্ট্রাকচার হয়, আপনার মাসেলগুলো হয়তো দেখবেন যে আপনার শক্ত হয়ে যাচ্ছে, বা মাসেল বিল্ড আপটা আপনার হয়তো অন্যরকম হচ্ছে। কিছু আপনার ভয়েসের মধ্যে চেঞ্জেস আসতে পারে যদি আপনার মধ্যে মেল হরমোনের মাত্রাটা বেশি থাকে। একদমই। তাহলে এই সমস্ত থেকে পরবর্তীকালে কি ভয়াবহতা আসতে পারে সেটাও ম্যাডাম বললেন। তো কাজেই পিসিওডি বা পিসিওএসকে আপাত খুব নিরীহ বা স্বাভাবিক বা সাধারণ না ভেবে আমরা ভবিষ্যতের কথা ভেবে ট্রিটমেন্ট করতে পারি, এবং কী কী কারণের জন্য হয় সেটাও ম্যাডাম ক্লিয়ার করেছেন। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে আজকের অনুষ্ঠানে অবশ্যই ফোন করতে পারেন লাইভে, অর্থাৎ বিশেষত মহিলারা তারা তো ফোন করবেনই আজকের প্রোগ্রামের সঙ্গে, যারা পুরুষেরা তারা অন্যান্য কোনো বিষয়ে ফোন করলেও চাইলে আপনারা ফোন করতে পারেন। কিন্তু যেহেতু পিসিওডি এবং পিসিওএস মহিলাদের সমস্যা, সেই কারণের জন্য আপনারা ফোন করুন। এবং এই যে আয়ুর্বেদ ট্রিটমেন্টের দিকে আমরা যাচ্ছি বা আয়ুর্বেদ ট্রিটমেন্টের কথা আমরা বলছি, বা সবথেকে বড় কথা যে প্যারালালি চলতে থাকা বিভিন্ন ট্রিটমেন্ট প্রসিজিয়ারের সঙ্গে আমরা কম্পেয়ার করে আয়ুর্বেদকে ভালো, আরও বেশি এফেক্টিভ সেটাকে বোঝানোর চেষ্টা করছি। এটা জানতে হবে বা মাথায় রাখতে হবে যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে কেন আমি করব বা কী জন্য আমি করব, কেন আমি অন্য প্যাথিতে আমি যাব না, বা অন্য প্যাথির চাইতেও আয়ুর্বেদের এই প্যাথি আমাদের ক্ষেত্রে মোস্ট এফেক্টিভ হবে কিভাবে বা কী জন্য। আমরা তো একটা ট্রিটমেন্টকে বেছে নেব কিছু না কিছু অ্যাডভান্টেজ অন্যর সঙ্গে কম্পেয়ার করে, যদি বেটার কিছু হয় তবেই আমি আয়ুর্বেদকে বাছবো। কেন আমি বাছবো সেটা আগে
আমি নির্ধারণ করতে চাইবো, আগে ম্যাডামের থেকে শুনবো যে পিসিওডি এবং পিসিওএসের ক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসাকে আমরা বেছে নেব কেন অন্যান্য প্যাথির চাইতে? দেখুন, পিসিওডি বা পিসিওএস এই সমস্যাগুলো নিয়ে আপনি যদি আয়ুর্বেদ ছাড়া অন্য কোথাও ট্রিটমেন্ট করেন, একটাই সলিউশন আসে যে সার্জারি করিয়ে নিন। এবার আপনার যদি খুব কম বয়সে পিসিওডির প্রবলেম হয়, আপনার সার্জারি করে আপনার যদি মাল্টিপল আপনার সিস্ট থাকে, হয়তো আপনাকে ওভারি বাদ দিতে হবে। আর যদি আপনার কয়েকটা সিস্ট থাকে, সেখান থেকে সিস্টটাকে আলাদা করা হবে, ওভারিটা হয়তো আপনার থাকবে। কিন্তু সার্জারির পর এরকম কোনো কথা নেই যে দ্বিতীয়বার আপনার পিসিওডির সমস্যা হবে না। আপনার যদি হয়তো দুটো ওভারিতেই আপনার সিস্ট হতে পারে বা যে কোনো একটাতে হচ্ছে আপনার, সেটা যদি আপনি সার্জারি করিয়েও নিচ্ছেন, তারপরও কিন্তু আপনার সেম সমস্যাটা আবারও আসতে পারে, হয়তো 4-5 বছর পরে আবার আপনার সেটা হবে। রইল কথা মেডিসিনের দিক থেকে, যেহেতু এটা হরমোনাল ইমব্যালেন্স, তাহলে কি করতে হবে, বাইরে থেকে আপনাকে হরমোনাল মেডিকেশন দিতে হবে। আপনি যতদিন মেডিসিনের মধ্যে থাকবেন আপনার সমস্যার সমাধান থাকবে, আপনি মেডিসিনটা বন্ধ করবেন, আবার আপনি ঘুরে আগের জায়গায় চলে আসবেন, আপনার পিরিয়ডসের প্রবলেম বা অন্যান্য প্রবলেম সব আবার আগের মতো হয়ে যাবে। তো একটা পার্মানেন্ট কিওরের প্রয়োজন রয়েছে এখানে। সত্যি কথা বলতে পিসিওডির জন্য আপনার মেডিসিন, সার্জারি এগুলো সেকেন্ডারি। প্রাইমারি আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ আর আপনার ফুড হ্যাবিটটাকে চেঞ্জ। এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন, আপনার হয়তো খুব কম মেডিকেশনের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। এক্সারসাইজ করার প্রয়োজন রয়েছে তার মধ্যে, আপনার সেডেন্টারিক লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ হতে হবে আপনাকে। আর খাওয়া দাওয়ার মধ্যে যেগুলো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলোকে টোটালি অ্যাভয়েড করতে হবে। ডায়েরির প্রোডাক্ট মেইনলি আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেগুলো ডায়েরির দুধ, দই বা পনির যেগুলো রয়েছে প্যাকেটজাত যেগুলো, সেগুলোকে টোটালি আপনাকে অ্যাভয়েড করতে হবে। হেলদি ফুডের মধ্যে আপনাকে থাকতে হবে, কোনো ধরনের সাপ্লিমেন্ট একদমই নয়। এইটুকু আপনি যদি আপনার কাজটা আপনি যদি করতে পারেন, এই চেঞ্জেসগুলো যদি করতে পারেন, তারপর সামান্য কিছু মেডিসিনের মাধ্যমেই কিন্তু আপনার পিসিওডির সমস্যা সব সময়ের জন্য কিন্তু আপনার ঠিক হতে পারে। আয়ুর্বেদে এরকমই চিকিৎসা রয়েছে যে আপনি একবার ট্রিটমেন্ট করবেন, সেটা আপনার সারা জীবনের জন্য লক হয়ে গেল। দ্বিতীয়বার ঘুরে আসা বা এর থেকে প্রবলেম হওয়া এগুলো আপনার একদমই হবে না। আমরা ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টের পর আমরা আপনাকে একটা ডায়েট চার্ট বা একটা কী ধরনের এক্সারসাইজ করবেন বা কী যোগা প্রাণায়াম আপনি করবেন, সেরকম আমরা আপনাকে চার্ট দিয়ে দেবো। আপনি সেটা আপনার লাইফস্টাইলের মধ্যে অ্যাডাপ্ট করে নিন, সেটা আপনি ফলো করুন, কোনো ধরনের কোনো সমস্যা আপনার আর আসবে না। আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে আমাদের ফুড হ্যাবিটকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত ম্যাডাম আরেকটা কথা বলেছেন যে লাইফস্টাইলকেও চেঞ্জ করতে হবে। ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল খুব কাছাকাছি দুটো শব্দ হলেও এর মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের এখন আমরা প্রচুর দেখি যে ওয়ার্কিং উমেন আছেন আমাদের এই সমাজ ব্যবস্থায়, বা যারা এখন অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে প্রচুর মহিলা আছেন যারা কাজ করেন, যাদেরকে সকালে অফিস যেতে হয়, রাত্রেবেলায় তারা ফেরেন ঠিক যেভাবে পুরুষরা ফেরেন। এবার আমাদের প্রশ্ন হলো হচ্ছে যে তাদের ক্ষেত্রে একটা বড় বিষয় যে অনেক সময় দেখা যায় যে আইটি সেক্টর, আমি বিশেষ করে বলছি, আমার চেনাশোনার মধ্যেই আছে, রাতের বেলায় অনেক সময় তাদের শিডিউল বা রোস্টার সেটা রাতের বেলায় হয়, কারণ তাদের ফরেন ক্লায়েন্ট ডিল করতে হয়। ফরেন ক্লায়েন্ট ডিল বলতে তখন সেখানে দিনের বেলা, আমাদের রাতের বেলা হচ্ছে বলে রাতে কাজ করতে হয়। এই সমস্ত ক্ষেত্রে মানে এগুলো তো একটা লাইফস্টাইলের মধ্যে পড়ছে। আচ্ছা, তারপর হচ্ছে অফিসের সুবাদে কম বেশি অ্যালকোহল ইনটেক করা বা স্মোকিং করা, এটাও আমরা কদিনচিত তো দেখতে পাই মহিলাদের মধ্যে। আমি স্পেশালি বলছি, আমি পুরুষদের কথা বলছি না এই ক্ষেত্রে, সেটাও দেখতে পাই অ্যালকোহল ইনটেক করা, স্মোকিং করা, অথবা লেট নাইট অবধি জেগে থাকা, অথবা মোবাইল স্ক্রল করতে থাকা, বাড়িতে যদি চলেও আসে তারা। এই ক্ষেত্রে কর্মসূত্রে অথবা অ্যামিউজমেন্টের জন্য হয়তো রাত জেগে কোনো ওটিটি প্ল্যাটফর্মে কোনো ফিল্ম দেখতে থাকা। তো এই যে এগুলো তো লাইফস্টাইলের অংশ, এর সঙ্গে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে এর সঙ্গে এগুলো করলে কতটা ক্ষতি হয় একজন মহিলার, সেটা নীলাঞ্জনা ম্যাডামের থেকে শুনবো। কিন্তু তার আগে একজন টেলিফোনে কলার আমাদের সঙ্গে রয়েছেন, তার সমস্যাটা আগে জেনে নিই, তারপর এই ধরনের স্ট্যান্ডার্ড কন্ডিশন যদি থাকে তাহলে কি পিসিওডির সম্ভাবনা বাড়তে পারে? কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি প্রিয়া বলছি আসাম থেকে। কোথা থেকে বলছেন? আসাম থেকে। আসাম থেকে প্রিয়া, হ্যাঁ বলুন বলুন। আমার অ্যাকচুয়ালি ইনরেগুলার পিরিয়ড। আপনার? হ্যাঁ পিরিয়ড আসছে না ম্যাম, মান্থলি পিরিয়ড আসছে। পিরিয়ডস এর ক্ষেত্রে ইরেগুলারিটিস রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, কেন হচ্ছে ম্যাডাম উত্তর দিচ্ছেন, আপনি শুনুন। হ্যাঁ, আপনার বয়সটা একটু বলবেন? 21। তো এটা কি আপনার অনেক দিন ধরে সমস্যাটা না ইদানিং হচ্ছে? হ্যাঁ 2-3 সাল।
তো তার আপনি কোনো রিপোর্টস কিছু করিয়েছেন, কোনো ইউএসজি ব্লাড টেস্ট কিছু করিয়েছেন? করেছিলাম, তখন আমার রিপোর্টে কোনো সমস্যা? হ্যাঁ, পিসিওডি আছে। তো তার ট্রিটমেন্ট করাননি আপনি? হ্যাঁ করেছি, মেডিসিন খাচ্ছি। অ্যাকচুয়ালি আমার তো বিয়ে হয়ে গেছে, তো কনসিভ করার চেষ্টা করেছিলাম, তো হচ্ছে না। হবে না। দেখুন, আপনার পিসিওডির প্রবলেমের জন্য আমি জাস্ট একটু আগেই বললাম যে আপনি যখন মেডিকেশনের মধ্যে থাকবেন, মেডিসিন খাবেন, তখন হয়তো আপনার পিরিয়ডটা মোটামুটি ঠিকঠাক মতো আপনার হবে। আপনি বন্ধ করবেন, আবার অ্যাজ ইট ইজ আপনার আগের জায়গায় চলে আসবে। রইল কথা আপনার কনজিভেট, তো বলতে আমার হয়তো খারাপ লাগবে, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। আপনার এখন যদি পিসিওডি সমস্যা থাকে, আপনার কনসিভ এখন হবে না, কারণ আপনার ওভারি এগ রিলিজ করতে পারছে না ঠিকভাবে। তো সেখানে আপনার যদি এগ যদি ঠিকভাবে রিলিজ না করতে পারে, তাহলে আপনার সেখানে কনসিভ হবে না, আপনার সেখানে একটা প্রবলেম থাকবে। 21 বছর বয়স, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, সময় রয়েছে। আপনি আগে আপনার পিসিওডির প্রবলেমটাকে ঠিক করুন, তারপর আপনার কনসিভ এমনিতেই হয়ে যাবে। এর জন্য আপনাকে এখানে ওখানে ছোটাছুটি করে আপনাকে কিচ্ছু করতে হবে না। যদি আপনার রিসেন্ট রিপোর্ট করা থাকে, সেই রিপোর্টগুলো অবশ্যই নিয়ে আসবেন। আপনি আসাম থেকে ফোন করছেন, আসামে আমাদের অনেকগুলোই চেম্বার রয়েছে। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোন চেম্বারটা আপনার কাছাকাছি হবে, কবে আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একটু আমি বলবো যে লেট করবেন না, কারণ খুবই কম বয়সে আপনার সমস্যার সমাধান অবশ্যই রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আগে আপনার পিসিওডির প্রবলেম ঠিক করুন, তারপর আপনার কনসিভ এমনিতেই হয়ে যাবে। একদমই। ম্যাডাম ফোনে আছেন কিনা আমি জানি না, ফোনে আপনি আছেন? হ্যালো, আচ্ছা। আসামের 3টে চেম্বার এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি। এক হচ্ছে শিলচরে চেম্বার রয়েছে, 2 হচ্ছে ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, 3 হচ্ছে গুয়াহাটিতে চেম্বার রয়েছে। আপনার ক্ষেত্রে যেটার কমফোর্টেবল হবে আসার জন্য, সেখানে সেই চেম্বারে আপনি এসে দেখাতে পারেন। ঠিক যেরকমটা ম্যাডাম বললেন, সেই অনুযায়ী আপনি একটা প্রপার গাইডলাইন নিয়ে, শিলচরের চেম্বার 20 তারিখে, ডিব্রুগড়ের চেম্বার 21 তারিখে আছে। একটাতে ডক্টর বি শর্মা থাকছেন শিলচরে, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকছেন, আর এদিকে আমি গুয়াহাটি দেখছিলাম 22 তারিখে। আচ্ছা, এটা কিন্তু 21 আর 22 আমি আপনাকে 20 আর 21 বললাম হচ্ছে জুলাইতে। আর এদিকে গুয়াহাটির চেম্বার যেটা দেখা যাচ্ছে, গুয়াহাটির চেম্বার কিন্তু 22/6-তে, অর্থাৎ কয়েকদিন পরেই ডক্টর এস ঘোষাল এই আসামের গুয়াহাটির চেম্বারে থাকবেন। তো কাজেই আসামে আপনি আসতে পারেন, চেম্বারে দেখাতে পারেন, যেখানে আপনার সুবিধা হবে। ম্যাডাম, দ্বিতীয়ত আমি কতগুলো কন্ডিশন অফ লাইফ স্টাইল, বর্তমানে আমরা সমাজে এই ধরনের, মানে ধরে নিন আপনি এটা 30 বছর বা 25 বছর আগে একেবারেই দেখা যেত না, কিন্তু এখন এটা অত্যন্ত স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যায়, অনেক জায়গায় দেখা যায়, অনেকের পরিবারে দেখা যায়। একদম। দেখুন, এর মধ্যে কিছু কিছু সিচুয়েশন রয়েছে যেটা সম্পূর্ণ আপনার হাতে রয়েছে, আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। যদি আপনাকে লং লাইফ আপনাকে যদি লিড করতে হয় আর সুস্থভাবে যদি আপনাকে থাকতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই জিনিসগুলোকে নিজে থেকে কিন্তু কন্ট্রোল করতে হবে। রইল কথা আপনার অ্যালকোহল কনজামশন বা স্মোকিং, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। যদি আপনাকে সুস্থ থাকতে হয়, শুধুমাত্র পিসিওডির জন্য বলবো না, আরও অন্যান্য অনেক রোগ তার থেকে হয়, আমরা সেটা খুব ভালো করেই জানি। তো সেই জায়গাটা থেকে আপনাকে একটু এই জিনিসগুলো থেকে একটু আস্তে আস্তে দূরে আসতে হবে। আমি যদি বলি একদিনে বন্ধ করে দিন, কেউই সেটা করতে পারবে না। আপনি তার কোয়ান্টিটিটাকে কম করুন, আস্তে আস্তে সেটাকে আপনাকে বন্ধ করতে হবে। অনেক রাত অবধি জাগা বা মোবাইল ঘাটাঘাটি করা বা আপনার টিভি, কম্পিউটার, ল্যাপটপে আপনার কাজ করা, এগুলোকে একটু আপনাকে অ্যাভয়েড করতে হবে। কাজের জায়গায় আমার কিছু বলার নেই, আমি তো বলতে পারবো আপনি কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকুন, কাজটাও আপনাকে করতে হবে, কিন্তু সেটা আপনাকে, রাত্রটা আমাদের ঘুমানোর জন্য হয়েছে, আপনি যদি না ঘুমোতে পারছেন, কাজ করতে হচ্ছে আপনাকে, সেই টাইমটা আপনি মেক আপ করুন যে অ্যাটলিস্ট দিনের বেলা যাতে আপনি ঘুমোতে পারেন। ঘুমেরও প্রয়োজন রয়েছে এখানে। আমাদের প্রত্যেকটা হরমোন ডাইরেক্টেড ফ্রম আওয়ার ব্রেন আমাদের হরমোনগুলোকে সঞ্চালিত করছে। ব্রেনকে যদি আপনি 24 ঘন্টা যদি আপনার ব্রেন কাজ করতে থাকে, তাহলে আপনার হরমোনাল ইমব্যালেন্স হতে বাধ্য। তো তার জন্য ব্রেনকেও রেস্ট দিতে হবে। সারাক্ষণ ফোন ঘাটাঘাটি করা বা টিভি দেখা, এগুলোর থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে। একটু এই জিনিসগুলোকে নিজে থেকেই ম্যানেজমেন্ট করতে হবে যদি আপনি ভালো থাকতে চান। ম্যাডাম, একটা জায়গা আমার একটু, মানে এটা হয়তো অনেকেরই এটা প্রশ্ন আছে, যে এই যে ঘুমানো, এই ঘুমের ব্যাপারটা আমাদের শরীরের জন্য, মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রিল্যাক্সেশনের জন্য দরকার, আবার নতুন করে এনহ্যান্সমেন্ট বিভিন্ন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পায়। কিন্তু এই যে রাতে ঘুমানো আর দিনে ঘুমানো, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানে রাতের ঘুমটা সঠিক ঘুম আর দিনের বেলায় ঘুমটা সঠিক নয়, বা দিনেরটা সঠিক রাতেরটা সঠিক নয়, এরকম কোনো বিষয় আছে? এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা ম্যাম, আমি জাস্ট একটা ফোন নিয়ে নিই, আমি তারপর আপনার থেকে অবশ্যই উত্তরটা নেব, কারণ এই প্রশ্নটা অনেকের আছে যে আমি তো দুপুরবেলায় একটু ঘুমিয়ে নিই, আমার সেই জন্য রাতে ফিল্ম দেখতে বা ওটিটি দেখতে বা মোবাইল স্ক্রল করতে আমার অসুবিধে নেই। বাই দ্য ওয়ে, রাতে আবার ঘুম আসেই না, অনেকে এরকম বলেন রাতে আমার তো ঘুম আসেই না।
তো সেটা কতটা ঠিক আমি জানবো, কিন্তু তার আগে একজন ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে বলুন, কি হয়েছে আপনার? বলছি ওই আমার ছেলের আর কি, স্বরূপ পাত্র। হ্যাঁ হ্যাঁ। ওর হাতটা মানে পায়খানার ওর প্রবলেম হয়, মানে প্রবলেম আছে আর কি। এর আগে ডক্টর শর্মাকে আমি দেখিয়েছিলাম, বুঝলেন। কি প্রবলেম, আগে ছেলের প্রবলেমটা বলুন। প্রবলেমটা ওরা হাতের তালুতে, বুঝলেন তো, পায়খানা থেকে বেরিয়ে গেল ওর অনেকদিন, হাতের তালুতে কেমন খসখসে টাইপের হয়ে যাচ্ছে। বাঁ হাতে দেখলাম, হ্যাঁ, মানে সেই যেমন সোরিয়াসিসের মতো ফাটা ফাটা হয়ে যাচ্ছে, খসখসে টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তালুর নিচে, বাঁ হাতটা তালুর নিচে। হ্যাঁ, ওটা কেন ইয়ে হচ্ছে সেটা স্কিনটা দেখলাম, মানে তালুর নিচে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ম্যাডাম উত্তর দিয়ে দেবেন কেন হচ্ছে। আচ্ছা, ও হাতে বা পায়ের থেকে কি স্কিন, চামড়া উঠে যাচ্ছে কি? হ্যাঁ ম্যাডাম, ওই উঠে যাচ্ছে কিনা স্বরূপ, স্বরূপ খসখস টাইপের হয়ে যাচ্ছে স্কিনটা, বুঝলেন, বাড়াতে। ওর পায়খানাটা প্রবলেম ছিল, আপনাকে এর আগেও আমি দেখিয়েছি। আচ্ছা। হ্যাঁ, ওই চেম্বারে। আচ্ছা। হ্যাঁ, ওর পায়খানার প্রবলেম ছিল। আচ্ছা, এখন স্কিনের প্রবলেমটা যেটা হচ্ছে, হাতে পায়ে ওর চুলকানো হয়, ইচিং হয় বা চামড়া উঠে যায়? চামড়াটা উঠে যাচ্ছে, হ্যাঁ, খসখস টাইপের হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, যেহেতু এটা স্কিনের সমস্যা, তো আমি বলবো যে একটু যদি আপনি দেখান তাহলে আরও বেটার আমরা আপনাকে সেটা বলতে পারবো। এবার আপনি বলছেন সোরিয়াসিস, এবার সোরিয়াসিস নাকি সেটা এক্সিমা হচ্ছে নাকি ওর অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে হচ্ছে, সেটা দেখার প্রয়োজন রয়েছে। তো আপাতত আমি বলবো যে বোলপুর আমাদের চেম্বার রয়েছে, খুব সম্ভবত 22 তারিখে আমাদের বোলপুরে চেম্বার রয়েছে। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে জেনে নেবেন। আর আপাতত যতদিন আপনি মানে যতদিন ও দেখাচ্ছে না, একটুখানি বলবো যে নারকেল তেল যেটা রয়েছে, পিওর নারকেল তেল হলে খুব ভালো, নয়তো এমনিতেই যে নারকেল তেল রয়েছে সেটা একটু বলুন ওর হাতে বা পায়ে একটু ভালো করে একটু ম্যাসাজ করার জন্য। তাহলে ড্রাই স্কিন যেটা আছে সেটা ওর একটু ঠিক থাকবে, আর ইচিং যেটা হচ্ছে, চুলকানো যেটা হচ্ছে, সেটাও থাকবে না। আপাতত এই জিনিসটা একটু করতে বলুন। চিংড়ি মাছ, ডিম, বেগুন, দুধ, এই জিনিসগুলো আপাতত ওকে খেতে দেবেন না। তারপর বাদবাকিটা আমরা দেখার পর যে ওর কী সমস্যা হয়েছে, কিভাবে থাকলেও ভালো থাকবে, সবটাই আমরা আপনাকে বলবো। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম বলুন, কোথা থেকে বলছেন আপনি? আমি বোলপুর থেকে বলছি। বালিহল থেকে বলুন, কি হয়েছে আপনার, সমস্যা কি বলুন? সমস্যা কি হয়েছে বলুন। আমার পায়ের সমস্যা হচ্ছে, হ্যাঁ, পায়ে হাঁটুতে মানে উঠতে বসতে একটু কষ্ট লাগছে। আচ্ছা, মাঝে মাঝে পায়ে যেটা খুব ফুলছে। আপনার বয়স কত হলো? 48 বছর। 48 বছর। পায়ের হাঁটুতে প্রবলেম হচ্ছে, উঠতে বসতে সমস্যা হচ্ছে? এটা কি মানে 2 সপ্তাহের মধ্যে হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 সপ্তাহ মাত্র হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার আগে ছিল না এরকম? না, কিছু ছিল না। 2 হাঁটুতেই প্রবলেম হচ্ছে? না, দুটোতে নাই, বাঁ হাঁটুটা। বাঁ হাঁটুতে। বেশ, শুনুন ম্যাডাম কি বলছেন। 2 সপ্তাহ ধরে আপনার প্রবলেম হচ্ছে, তার মানে আপনি কোনো রিপোর্ট এখনো অবধি করাননি নিশ্চয়ই, তাই তো? না, আমি কিছু দেখাইনি, তবে মানে দেখাচ্ছে দেখুন, এবার গেলাম তো মনে হচ্ছে যেন এমনি কোথাও কিছু দেখো বলতে কিছু পড়ে গিয়েছিলে হয়তো, না ওই জন্য আজকে টিভিটা দেখে খবরটা শুনে আমি দেখি একবার, যদি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে একটু মানে কোনো ওষুধের। বেশ, ভালো করেছেন, খুব ভালো করেছেন। একটু শুনে নিন ম্যাডামের কাছ থেকে যে কেন এটা হতে পারে। হ্যাঁ, এটা আগে শুনে নিন। দেখুন, আস্তে আস্তে আপনি এখন 48 ইয়ার্স আপনার এখন বললেন, তো আস্তে আস্তে আপনার যখন বয়স বাড়বে, এজ বাড়বে, তখন আপনার কি হাঁটুর বা আপনার যে কোনো হাড়ের আস্তে আস্তে তার ডেনসিটি মানে ঘনত্ব যেটা, সেটা আস্তে আস্তে কমতে থাকবে, বা আপনার হয়তো ফ্লুইড যেটা রয়েছে আমাদের হাঁটুর মধ্যে, সাইনোভিয়াল ফ্লুইড, সেটা আপনার হয়তো আস্তে আস্তে শুকাতে থাকবে। তো সেখান থেকে আপনার অস্টিওআর্থ্রাইটিসের মতো প্রবলেম আসতে পারে, বা আপনার গাউটের সমস্যাও হতে পারে, অনেক ধরনের প্রবলেমই আপনার হতে পারে। সবচেয়ে ভালো হবে যদি আপনি আপনার দুটো হাঁটুরই একটা এক্স রে করিয়ে নিতে পারেন, তাহলে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে যে আপনার হাঁটুর কোথা থেকে সমস্যা হচ্ছে, কেন আপনার ব্যথা হচ্ছে। আপাতত আপনি পা ভাঁজ করে একদমই বসবেন না, বেশি সিঁড়ি ওঠা নামা করা বা বেশি চলাফেরা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এই কাজগুলো আপনি একদমই করবেন না। চেষ্টা করুন হালকা একটু গরম জলে চান করার, তাহলে ব্যথাটা একটু আপনার কম থাকবে। একটু যত্ন নিন, কারণ 48 ইয়ার্স আপনার অলরেডি এখন হয়ে গেছে, আরও তো আপনাকে 48 ইয়ার্স থাকতে হবে। তো যাতে হাঁটুটা আপনার ভালো থাকে, বলবো এখন থেকেই তার চিকিৎসাটা করান। আমি আসুন এবার আপনাদের জন্য চেম্বার অ্যানাউন্সমেন্ট করে দিই একটু, যে কোথায় কবে কোন ডেটে কোন চেম্বার রয়েছে, এটা আপনারা জানলে আপনাদের বুকিং করতে সুবিধা হবে।
এছাড়া যদি আমার এই চেম্বারগুলো বলবার সময় যদি আপনারা মিস করে যান কোনোভাবে, এই দেখুন নিচে নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে দেওয়া, হেল্পলাইন নাম্বার বলে সাদার মধ্যে লাল দিয়ে লেখা রয়েছে, এই নাম্বারগুলোকে নোট করে রাখুন, আপনার সুবিধা হবে। 17 তারিখে চেম্বার হচ্ছে হেডিয়াতে, ডক্টর এ হালদার থাকবেন। 18 তারিখে হচ্ছে মেচেদাতে চেম্বার, ডক্টর বি শর্মা থাকবেন। 20 তারিখে চেম্বার হচ্ছে আরামবাগ, ডক্টর এ হালদার থাকবেন। 21 তারিখ শিলিগুড়ি চেম্বার, ডক্টর বি শর্মা থাকছেন। 21 তারিখে হচ্ছে বাঁকুড়াতে চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 22 তারিখ আলিপুরদুয়ারে চেম্বার, ডক্টর বি শর্মা থাকবেন। এরপর হচ্ছে 22 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে পুরুলিয়াতে, ডক্টর এ হালদার থাকবেন। 22 তারিখে গুয়াহাটিতেও চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 22 তারিখ বোলপুরে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 23 তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 26 তারিখে বনগাঁর চেম্বারে থাকবেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যা। 27 তারিখে ক্যানিংয়ে চেম্বারে থাকবেন ডক্টর আর দে। 27 তারিখে রায়গঞ্জে চেম্বারে থাকবেন ডক্টর এস ঘোষাল। 28 তারিখে কাকদ্বীপে চেম্বার রয়েছে, সেখানে ডক্টর বি শর্মা থাকবেন। 29 তারিখে জামশেদপুরে চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যা থাকবেন। 15 তারিখে 5th অফ জুলাই 5 তারিখে হলদিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 5 তারিখে আসানসোলে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 6 জুলাইতে 6th অফ জুলাইতে চেম্বার হচ্ছে গঙ্গারামপুর, ডক্টর এস ঘোষাল থাকবেন। 20 তারিখে চেম্বার হচ্ছে শিলচর আসামে, একটু আগে আসামের কথা বলছিলাম, ডক্টর বি শর্মা থাকবেন। 21 তারিখ ডিব্রুগড়ে চেম্বার রয়েছে আসামে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 22 তারিখ চেম্বার হচ্ছে দিল্লিতে, ডক্টর এস ঘোষাল থাকবেন দিল্লির চেম্বারে। 5 তারিখে চেম্বার হচ্ছে বর্ধমানে, ডক্টর এন ভট্টাচার্যা থাকবেন। 28 তারিখে হচ্ছে মালদাতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 28 তারিখে খড়গপুর চেম্বার রয়েছে, সেখানেও ডক্টর এন ভট্টাচার্যা থাকবেন। 28 তারিখে বহরমপুর চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। 29 তারিখ কৃষ্ণনগরেও ডক্টর এ হালদার থাকবেন। 29 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 6 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে, এন ভট্টাচার্যা থাকবেন। 13 তারিখে আগরতলায় চেম্বার রয়েছে, ত্রিপুরার আগরতলাতে ডক্টর বি শর্মা থাকবেন। এই হচ্ছে মোটামুটিভাবে শিডিউল চেম্বার। এই বলার মধ্যে কলকাতা হাওড়ার চেম্বারগুলো আমরা বলিনি, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে, এটা বলিনি। এই চেম্বারগুলো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে কবে কোথায় কোন ডেটে চেম্বার রয়েছে একটু জেনে নিন। কে আছেন ফোনে? হ্যালো, বিকাশ মিত্র বলছি, নাগেরবাজার থেকে। কোথা থেকে বলছেন? নাগেরবাজার থেকে। নাগের বাজার থেকে। কি হয়েছে আপনার, বলুন কি প্রবলেম? আমার একটু কিছু খেলেই পেট পুড়ে যাচ্ছে, খাবার একদম হজম হচ্ছে না। বয়স? আর বয়স 61। আর সমস্যা হচ্ছে কোমরে প্রচন্ড ব্যথা, আর ওজনটা একটু বেশি। ওজনটা আপনার বেশি? হ্যাঁ। কত সেটা? একটু বেশি মানে কত? 100 কেজির কাছাকাছি। ওরে বাবা, এটা আপনার একটু বেশি মনে হচ্ছে। যাই হোক, হ্যাঁ। আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? না না। আচ্ছা, তো প্রথমত তো আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস করতে হবে। যদি বাইরে আপনি খাওয়া দাওয়া করছেন না, তাহলে বাড়িতেই যে খাবেন তার মধ্যে তেল ঝাল মশলা একটু কম করুন খাওয়া দাওয়ার মধ্যে। আর আপনার যে এই যে কোমরে ব্যথা আপনি বললেন, সেটা কিন্তু আপনার ওভারওয়েটের জন্য কিন্তু আপনার হতে পারে। তো তার জন্য একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, একটু এক্সারসাইজ করুন, কিন্তু কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না, বা কোনো ব্যায়াম যেটা কোমর ঝুঁকে সেগুলো আপনি করবেন না, ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। আর বলবো যে আপনি এখন থেকেই শুরু করুন ঈষদুষ্ণ গরম জল খাওয়া। আপনি সারাদিন 3 থেকে 3.5 লিটার মতো জল খান, কিন্তু সেটা একটু আপনি হালকা গরম জল খাওয়া আপনি শুরু করুন। আপনি নাগেরবাজার থেকে ফোন করছেন, আমার মনে হয় আপনার জন্য মধ্যমগ্রাম চেম্বার বা আমাদের হাতিবাগানের চেম্বার রয়েছে আপনার জন্য কাছাকাছি হতে পারে। একটু যোগাযোগ করুন। ওভারওয়েট একটা আপনার সমস্যা, তার থেকে আপনি দেখতে খারাপ সেটা একদম আলাদা কথা, কিন্তু এর থেকে কিন্তু আপনার শরীরে অন্যান্য আরও অনেক রোগ চলে আসবে। আপনার হার্টের সমস্যা চলে আসতে পারে, সুগার আপনার মধ্যে আসতে পারে, এই ব্যথার সমস্যা আপনার বাড়তে পারে। তো এটাকেও কিন্তু একটু রেকটিফাই করতে হবে। আর পেটের সমস্যার জন্য সেটা তো আর বলার কিছুই নেই, আপনি আপাতত এখন গরম জল খাওয়া শুরু করুন। তারপর একটু যদি সম্ভব হয় বলবো একবার একটু চেম্বারে এসে দেখা করবে। একদম, মানে কোমরের কাজ সেই অর্থে করা চলবে না, জোর দেওয়া চলবে না কোমরে। এবার আমি আরেকজন মনে হয় রয়েছেন ফোনে। হ্যালো হ্যালো, আচ্ছা, এবার ম্যাডামকে আমি জিজ্ঞেস করি ঘুমের ব্যাপারটা, যেটা আমি বললাম যে রাত আর দিনে ঘুমানো এই দুটো। অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো ডিফারেন্স সেরকম নেই, কিন্তু যেহেতু আমরা হেবিচুয়েটেড, স্পেশালি ইন্ডিয়ার মধ্যে আমরা এরকমভাবেই হেবিচুয়েটেড আমাদের একদম ছোটোবেলা থেকেই, যে রাত্রিবেলায় আমরা ঘুমোই, রাত্রিবেলায় আমরা ঘুমোবো, দিনের বেলা আমরা কাজ করব। তো এটা আমরা আমাদের বডি অ্যাডাপ্ট করে নিয়েছে এই জিনিসটাকে, বা আমাদের এনভায়রনমেন্টেই এরকম, বা আমাদের কাজটাও এরকম যে আমরা এটা অ্যাডাপ্ট করে নিয়েছি। আমরা রাত্রিবেলায় ঘুমোবো, দিনের বেলা আমরা কাজ করবো। এবার অনেকেরই থাকে নাইট শিফট থাকে, স্পেশালি ডক্টরদের তো নাইট শিফট থাকে। তো তখন তো এরকম নয় যে রাত্রিবেলা আমরা ঘুমোচ্ছি, আমরা দিনের
দিনের বেলা তখন সেটাকে কাভার আপ করি। তো সেই জায়গাতে যারা খুব বয়স্ক বা একদম ছোট বাচ্চা, আমরা তাদেরকেও বলি যে আপনি দিনের বেলা 1-2 ঘন্টা আপনারা ঘুমোতে পারেন, সেটা আপনাদের জন্য ভালোই হবে, কিন্তু অ্যাটলিস্ট রাতে যাতে আপনাকে 6 থেকে 7 ঘন্টার মতো সাউন্ড স্লিপ আপনার হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো একজন প্রাপ্তবয়স্ককে অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন রয়েছে, সেখানে আপনার ব্রেন ডেভেলপমেন্ট করবে, সেখানে আপনার বাদবাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো রিল্যাক্স হবে, কারণ পরের দিন আবার আপনাকে কাজ করতে হবে। তো সেরকমভাবে এটাকে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি। একদমই। তবে এই যে ম্যাডাম যেটা বললেন, এক্ষেত্রে একটা ম্যান্ডেটরি ডিসক্লেমার দিয়ে রাখা উচিত, এই যে ম্যাডামের এই প্রস্তাব, এটা কিন্তু কোনো সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত লোকের ক্ষেত্রে নয়। মানে রাত্রেবেলা আপনার কথা শোনা তো তারাও ঘুমিয়ে পড়লো, একদম সেটা বিপদ হয়ে যাবে তাহলে। আচ্ছা, এবার পরের আরেকজনের ফোন রয়েছে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি আশিস মাঝি বলছি। আচ্ছা, কি কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি প্রবলেম হয়েছে বলুন? আমার মেয়ের একটা পায়ে ঘা হয়েছিল, ঘা থেকে আমার অনেক ডাক্তার চিকিৎসা করেছিল বাঁকুড়া মেডিকেলে, বুঝলেন? হ্যাঁ, পায়ে কি বুঝতে পারলেন? ঘা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। প্রথমে একটা ঘায়ের একটা উৎপত্তি হয়েছিল, বাঁকুড়া ট্রিটমেন্ট করাচ্ছি, আগে 1 বছর ধরে করাচ্ছি, কিন্তু কালো কালো চামড়ায় দাগ হয়েছে, বুঝলেন? খাচ্ছে না কোনো মতো। আচ্ছা, সেটা কি চুলকায় তার ওই জায়গাটায়? হ্যাঁ, দমা চুলকায় মেয়েটা, চুলকায়। তো ওটা দেখুন ঘা নয়, ওটা ওর হয়তো কোনো স্কিন ডিজিজ হচ্ছে। হ্যাঁ, এক্সিমা হতে পারে, সেটা সোরিয়াসিস হতে পারে, কোনো স্কিন ডিজিজ ওর হচ্ছে। তো নখ লাগানো একদমই চলবে না, সেটা মেয়েকে একটু বলবেন। যদি খুব বেশি ইচিং হয়, একটা শক্ত কটনের কাপড়, সুতির কাপড় দিয়ে জায়গাটাকে একটু ঘষে দিতে বলুন। নখ লাগানো একদমই চলবে না। পায়ে ছাড়া আর অন্য কোথাও আছে কি? না, পায়ে আছে। আচ্ছা, পায়ে আছে, হাত আলাদা হয়েছে। আচ্ছা, বেশ। দেখুন, বাঁকুড়া তো আমাদের বোধহয় এই সামনের সপ্তাহে খুব সম্ভবত চেম্বার রয়েছে। একটু হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করুন। আর হ্যাঁ, তো তাহলে আপনি একটু যোগাযোগ করে নিন, আর মেয়েকে অবশ্যই সাথে নিয়ে আসবেন। স্কিনের সমস্যা একটু না দেখে বলাটা আমার মনে হয় উচিত হবে না। তো আমরা একটু দেখে নিলে আরও বেটার বলতে পারবো যে ওর সমস্যাটা কী বা কীভাবে কী করলে ও ঠিক থাকবে। কিন্তু আপাতত নখ লাগানো একদমই চলবে না। নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে বলবেন জায়গাটাকে একটু, প্রত্যেক দিন যদি সম্ভব নয়, একদিন অন্তর অন্তর জায়গাটাকে যাতে একটু পরিষ্কার করে রাখে। ঠিক। আর 21 তারিখে আপনার জন্য বলে রাখছি, 21 তারিখে হচ্ছে বাঁকুড়াতে চেম্বার রয়েছে। এবার আরেকটা, আচ্ছা, আর কি কেউ ফোনে আছেন এখন এই মুহূর্তে? মানে ফোনে যদি কেউ না থাকেন, তাহলে এক্ষেত্রে যে এর আগের ফোনের যে ভদ্রলোক যিনি 100 কেজি ওজন বলছিলেন, সেটা কিন্তু আজকের এই প্রসঙ্গক্রমে আরেকটা প্রশ্ন মনে করিয়ে দিল যে পিসিওডি এবং পিসিওএস এর ক্ষেত্রে আমরা মূলত পিসিওডির ক্ষেত্রে দেখেছি যে ওভারওয়েট বা যেটাকে আমরা ওবেসিটি বলি, যদি ওবেজ হয় পার্টিকুলার সেই ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে তার পিসিওডি হওয়ার সম্ভাবনা থাকে। এটা কি সত্যি? অ্যাকচুয়ালি ওবেসদের পিসিওডি হবে এরকম নয়, কিন্তু আপনার যদি পিসিওডি থাকে তাহলে কিন্তু আপনার বডি ওয়েট বাড়তে পারে, আবার বডি ওয়েট কমতেও পারে। কারণ অনেক আমরা এরকম লিন থিন পেশেন্টকে দেখেছি যাদের পিসিওডি রয়েছে। তো এই দুটো জিনিসই কিন্তু হতে পারে। আর ওভারওয়েট থেকে আপনার কিন্তু যেরকম এই যে আপনার হার্টের রোগ বা সুগার, এই জিনিসগুলো বললাম, পিসিওডি থেকেও কিন্তু আপনি প্রি ডায়াবেটিক স্টেজে কিন্তু আপনি চলে আসতে পারেন। কারণ পিসিওডির এই যে সিস্টগুলো, ওপরের যে ক্রিস্টাল লেয়ার যেটা থাকে, সেটা কিন্তু ইনসুলিন বা সুগার কোটেড হয়, মানে ইনসুলিনের মাত্রা আপনার শরীরের মধ্যে বেশি হয়ে যাচ্ছে। তো আপনি প্রি ডায়াবেটিক স্টেজেও কিন্তু চলে আসতে পারেন এই পিসিওডি থেকে। আরও তো অন্যান্য সমস্যা হতেই পারে, ইনফার্টিলিটির মতো সমস্যাও হতে পারে। একদমই, কনসেপ্ট করতে সমস্যা হচ্ছে সেরকম তো আমাদের একজন ফোনে বললেনই। তো যাই হোক, আজকে আর হাতে সময় নেই। খুব ইম্পর্ট্যান্ট এই অনুষ্ঠান, পারলে আপনারা ইউটিউব থেকে এই প্রোগ্রাম নিয়ে শেয়ার করে দেবেন, তাহলে আমার মনে হয় সবার ক্ষেত্রেই এই ইনস্ট্রাকশনগুলো পেলে তাদের পক্ষে সুবিধা হবে। আজকে এনবিপি ইউনিয়নের আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম এখানে শেষ করব। অনেক ধন্যবাদ জানাবো ম্যাডাম ভট্টাচার্যকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবার জন্য। নমস্কার আপনাদের সবাইকে।